এটা দিব্যেন্দু পালিত স্মারক বক্তৃতা। সাহিত্যিক দিব্যেন্দু পালিতের জন্ম বিহারের ভাগলপুর শহরে 5ই মার্চ 1939 সালে। ভাগলপুরের দুর্গাচরণ হাই স্কুলে তার ছাত্রজীবন শুরু। স্থানীয় মারোয়ারি কলেজ থেকে তিনি বাণিজ্য আর অর্থনীতিতে স্নাতক হন। এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলক সাহিত্যে MA পাশ করেন 1961 সালে। সাহিত্য চর্চার পাশাপাশি তিনি সাংবাদিকতা করেছেন। পেশাদার জীবনে তিনি দীর্ঘদিন বিপণন, বিজ্ঞাপন ও জনসংযোগ বিশেষজ্ঞ হিসেবে কাজ করেছেন। 61 সালে তার কর্মজীবন শুরু। অধুনালুপ্ত একটি ইংরেজি দৈনিক হিন্দুস্তান স্ট্যান্ডার্ডের সাব এডিটর হিসেবে তিনি কাজ শুরু করেন। এরপরে বিজ্ঞাপন আর বিপণনের কাজে তিনি দীর্ঘকাল যুক্ত ছিলেন ক্ল্যারিয়ন ম্যাকান অ্যাডভার্টাইজিং, আনন্দবাজার সংস্থা, স্টেটসম্যান, যুগান্তর এবং অমৃতবাজার পত্রিকার সঙ্গে। 1987 থেকে 2000 পর্যন্ত তিনি আনন্দবাজার পত্রিকায় সিনিয়র অ্যাসিস্ট্যান্ট এডিটর হিসেবে রবিবাসরীয় আর সংস্কৃতি বিভাগের সম্পাদনার দায়িত্বে ছিলেন। অবসরের পর অল্প সময়ের জন্য সংবাদ প্রতিদিনের খবরের কাগজের সাহিত্য আর সংস্কৃতি বিভাগের সম্পাদনার দায়িত্বে ছিলেন। সাহিত্যিক হিসেবে দিব্যেন্দু পালিত ছোট গল্প, উপন্যাস, কবিতা সাহিত্যের 3টি ধারাতেই তিনি সাবলীলভাবে বিচরণ করেছেন। মোট 40টির বেশি উপন্যাস এবং 150টির বেশি ছোট গল্প ছাড়াও তার রয়েছে 9টি প্রকাশিত কবিতা সংকলন। তার বহু পঠিত আর চর্চিত উপন্যাসের মধ্যে রয়েছে অনুভব, ঘরবাড়ি, সহযোদ্ধা, সোনালী জীবন, ঢেউ, স্বপ্নের ভিতর, অন্তর্ধান, সংঘাত, অবৈধ, উড়োচিঠি। এবং তার বহু ছোট গল্প পাঠক আর সমালোচকদের সমানভাবে আলোড়িত করেছে। এদের মধ্যে রয়েছে মারিয়ে যাওয়া, জাতীয় পতাকা, মুখগুলি, আলমের নিজের বাড়ি, মূকাভিনয়, ত্রাতা, ব্রাজিল, সীমানা, সোনার ঘড়ি, চিলেকোঠা, রজত জয়ন্তী প্রভৃতি। এবং তার বহু পঠিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে রাজার বাড়ি অনেক দূরে, শব্দ চাই দাও, নির্বাসন নয় নির্বাচন। তার কিশোর পাঠ্য উপন্যাস ইয়াসিন ইয়াসিন খুবই জনপ্রিয়। দিব্যেন্দু পালিতের গল্প আর উপন্যাসের ভিত্তিতে বহু চলচ্চিত্র নির্মিত হয়েছে। এর মধ্যে রয়েছে মাছ গল্প অবলম্বনে গৃহযুদ্ধ, শীত গ্রীষ্মের স্মৃতি, অন্তর্ধান, অনুভব, সংঘাত, স্কুলে যাবার রাস্তা, শোকসভা, মুখগুলি, স্বপ্নের ভিতর প্রভৃতি। হিন্দি চলচ্চিত্রের মধ্যে রয়েছে ঘরবাড়ি অবলম্বনে আন্ধি গলি আর মূকাভিনয়। তার মূকাভিনয় এবং ত্রাতা 2টি গল্প নাটক হিসেবে মঞ্চস্থ হয়েছে। 60 বছরেরও বেশি দীর্ঘ সাহিত্য জীবনে বহু পুরস্কার আর সম্মানে ভূষিত হয়েছেন তিনি। এর মধ্যে রয়েছে সাহিত্য একাডেমি পুরস্কার, বঙ্কিমচন্দ্র স্মৃতি পুরস্কার, রামকুমার ভুয়ালকা পুরস্কার, আনন্দ পুরস্কার, বনফুল পুরস্কার, তারাশঙ্কর পুরস্কার, বিমল মিত্র স্মৃতি পুরস্কার, সতীন্দ্রনাথ স্মৃতি পুরস্কার এবং শ্রেষ্ঠ চলচ্চিত্র কাহিনীর জন্য পেয়েছেন BFGA আর ঋত্বিক ঘটকের স্মৃতি পুরস্কার। দিব্যেন্দু পালিত পশ্চিমবঙ্গ সরকারের বঙ্গবিভূষণ পুরস্কারে সম্মানিত হয়েছেন। ইংরেজি ছাড়া আরও অনেক ভাষায় অনুদিত হয়েছে তার লেখা। চাকরি থেকে অবসর নেওয়ার পর তিনি সাহিত্য একাডেমির সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলেন। সাহিত্য একাডেমির প্রতিনিধি হিসেবে তিনি একাধিকবার ইউরোপ এবং এশিয়ার বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন। 1992 সালে জার্মানিতে ভারত উৎসবে তিনি রবীন্দ্রনাথের ওপর বক্তব্য রাখেন। ওই বছরই ICCR আর সাহিত্য একাডেমি আয়োজিত সার্ক সাহিত্য সম্মেলনে বাংলা সাহিত্যের প্রতিনিধিত্ব করেন। সাহিত্য একাডেমি ছাড়া পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি এবং নন্দন ফিল্ম সেন্টারের সঙ্গেও তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। 2019 খ্রিস্টাব্দে 3রা ডিসেম্বর তিনি পরলোক গমন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 79 বছর। আজ দিব্যেন্দু পালিত স্মারক বক্তৃতা দেবেন বিশিষ্ট লেখিকা এবং বক্তা শ্রীমতী জয়া মিত্র। এই বক্তৃতার বিষয় জল সংস্কৃতি, বাংলা সাহিত্যের ভাবনা ও চর্চা। জয়তী। সবচেয়ে প্রথমে নিজের বিস্ময়মুগ্ধতার কথা বলি।
এই প্রেক্ষাগৃহে, এই রামকৃষ্ণ মিশন কালচার সেন্টার অফ কালচারে আমি এর আগে কয়েকবার, অনেকবারই বলা যায় এসেছি, কখনো অতিথি হিসেবে, কখনো পড়ুয়া হিসেবে, কিন্তু এখানে কথা বলবার মতো স্পর্ধা আমার হবে এটা কখনো ভাবিনি। দিব্যেন্দু মিত্রের সুপুত্র, আগে দিব্যেন্দু পালিতের সুপুত্র শ্রী অমৃতেন্দু পালিতের ওপরে আমি একটুখানি রেগে যাব নাকি খুব খুশি হব, এটা আমি এখনো মনস্থির করতে পারিনি। এই প্রেক্ষাগৃহে আজকে শ্রীমৎ মহারাজ আর অন্য যে শ্রোতারা উপস্থিত আছেন সকলের কাছে আমি প্রণাম নিবেদন করছি। যে বিষয়টি সম্পর্কে আমাকে বলতে বলা হয়েছে, আমি প্রথমেই সবার কাছে এটা স্পষ্ট পরিষ্কার করে দিই যে সেই বিষয়ে আমার কোনো পাণ্ডিত্য নেই, বিন্দুমাত্রও না। আমি কেবলমাত্র আমার অনেক দিনের দেখা, অনেক মানুষের সঙ্গে কথা বলা, নিজের কিছু প্রশ্নের উত্তর বোঝবার চেষ্টা করা, আর সেগুলো থেকে যে ভাবনা আমার মনে তৈরি হয়েছে সেইগুলো কোথাও কোথাও লিখেছি আর কোথাও কোথাও বলেওছি। সেই সাহসী আমার লেখক জীবনের একেবারে প্রথম দিকে যার কাছ থেকে আমি উৎসাহ এবং সম্মান পেয়েছিলাম, সেই দিব্যেন্দুদার নামে নামাঙ্কিত এই স্মারক বক্তৃতায়, সেই সাহসে ভর করেই আপনাদের সামনে আমি কিছু কথা বলবো এটা ভেবেছি। প্রশ্নটা রাখা হয়েছে বাংলা সাহিত্যে, বাঙালি জীবনচর্যায় জল। এবারে জল সম্পর্কে আমার দুর্বলতা আমার বন্ধুরা জানেন। তারা মাঝে মাঝে ঠাট্টা করে আমাকে বলতেন যে আমি নাকি যে কোনো বিষয় সম্পর্কে কথা শুরু করলে সেটাকে ঠেলে ঠেলে নিয়ে জলে ফেলে দিতে পারি। কিন্তু আমি দেখেছি জল নিজে থেকেই এমন সর্বব্যাপী, শুধু বিশ্বের ভৌত জিনিসগুলির মধ্যে উপস্থিত একটি প্রাকৃতিক শক্তি বা সম্পদ হিসেবে নয়, সম্ভবত মানুষের সভ্যতার একেবারে শুরু থেকে জল মানুষের চেতনাকে বা চিন্তাকে এমনভাবে ধারণ করে রেখেছে যে কতখানি জল পৃথিবীতে আছে আর কতখানি জল মানুষের ভাবনার মধ্যে আছে, এইটা বোধহয় আলাদা করা খুব সহজ নয়। সাহিত্যের কথা বলতে গেলে বলতেই হয় যে আমার সেই সাহিত্যের উত্তরাধিকার, যার প্রথম সাহিত্য রচনা বলে চিহ্নিত করা হয় যে কবিতাগুচ্ছকে, সেই চর্যাপদের একেবারে প্রথম দিকের একটি কবিতা বা পদ, ভবনই গহন গম্ভীর বেগে বাহি। কোনো একজন কবি প্রায় ১৫০০ বছর আগে, ১৫০০ থেকে ১১০০ বছর আগে কোনো একজন কবি এই শিশু বাংলা ভাষায়, প্রাথমিক বাংলা ভাষায় একটি পংক্তি লিখেছিলেন, ভবনদী গহন গম্ভীরভাবে বাহিত হয়। একটি নদীর বর্ণনায় গহন গম্ভীর বলে একটা শব্দ ব্যবহার করা যায়। আমরা যারা আজও কবিতা লেখার চেষ্টা করি আমরা কল্পনাও করতে পারি না। আমি তো ভাবি আমি যদি এই শব্দটা লিখতে পারতাম গঙ্গা সম্পর্কে তাহলে আমার জীবন ধন্য হয়ে যেত। ফলে নিশ্চিতই বলা যায় যে বাংলা ভাষা
খুব স্বাভাবিকভাবে নদীর মধ্য দিয়েই প্রবাহিত হয়েছে। জলের অংশ হিসেবেই তা উদ্ভূত হয়েছে এবং এই ভাষাটির মধ্যে রন্ধ্রে রন্ধ্রে জল, জলের ভাবনা, জলের সিঞ্চন মিশে আছে। আমরা বাংলা সাহিত্যের এখানে যারা উপস্থিত আছেন তারা প্রায় সকলেই বাংলা সাহিত্যের ইতিহাস আমরা কেউ আগে কেউ পরে পড়েছি, কিন্তু বাংলা সাহিত্যের ইতিহাসে পরপর যে প্রাচীন নামগুলো আমাদের মনে পড়ে, মানে শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী, শাক্ত পদাবলী, কোনোটাকে আমরা জল বাদ দিয়ে ভাবতে পারি না। সবসময় পৃষ্ঠপটে অনেকখানি জল, কখনো তা নদীর জল, কখনো তা সমগ্র বৈষ্ণব পদাবলীকে যেন ভিজিয়ে রেখেছে পরপর পরপর বর্ষা অভিসারের পদ, বর্ষার বিরহের পদ, বর্ষার অপেক্ষার পদ, আর না হলে যমুনার সুতরঙ্গিত বিশাল বিস্তার। এই পর্যায়ের সঙ্গে একেবারে তাল মিলিয়ে আমরা আরও পরের দিকে যখন একেবারে স্পষ্ট বাংলা ভাষার লেখাগুলি পাচ্ছি, ময়মনসিংহ গীতিকা, সেই সময়ের অন্যান্য লেখা, প্রত্যেকটা ময়মনসিংহ গীতিকার একটা একটা করে কাহিনী বিচার করলে দেখা যাবে নায়ক নায়িকার দেখা হচ্ছে সর্বদাই পুকুরের ধারে, অথবা সোনাই দিঘি, কমলা দিঘির মতো কাহিনীগুলোর অবলম্বনই হচ্ছে পুকুর তৈরি হয়ে ওঠা। কখনো তা চূড়ান্ত দুঃখের স্মৃতি বয়ে নিয়ে আসছে, কখনো তা ত্যাগের সঙ্গে এক প্রসন্ন বিশাল আনন্দের বোধ তৈরি করে দিচ্ছে। যখন রাজা তোমার সবচেয়ে প্রিয় জিনিস আমাকে দাও, না হলে তোমার দিঘিতে জল উঠবে না, এই কথা শুনবার পর রাজা যখন ভাবিত কি তার সবচেয়ে প্রিয় জিনিস, মুকুটের চেয়েও বেশি কি প্রিয়, রাজা যখন ভাবেন, রানী তখন মধ্যরাত্রিতে সুসজ্জিতা হয়ে মাঝপুকুরে নেমে যান। আর কি অপূর্ব সেই বর্ণনা! রানীর পায়ের তলা থেকে জল উঠতে শুরু করে, পুকুরের মাঝখান থেকে যেন ধরিত্রীর আশীর্বাদের মতো রানীকে আলিঙ্গন করে একটু একটু করে জল উঠতে শুরু করে। সেই কমলা রানী তিনি ডুবে যাওয়ার মুহূর্তে দেখেন তার স্বামী ব্যাকুল হয়ে পুকুরের পাড়ে এসে দাঁড়িয়েছেন, আর সেই কাব্যের মধ্যে আমরা বর্ণনা পাই পুকুর জলে ভরে গিয়েছে, রানীর অগ্নিপাটের শাড়ি আর খোলা চুল সেই জলের মধ্যে ভাসছে। এই যে জল দিয়ে ভাব তৈরি করা, একই সঙ্গে কল্যাণ আর পরম বিরহ, একে গেঁথে দিয়েছে একটি উৎসারিত জলের বিস্তার। যত দূর আমরা এগিয়ে আসব, ওই একই সময়ে সময়ে আমাদের অনুবাদ সাহিত্য একটা খুব আশ্চর্যের আর সৌন্দর্যেরও জিনিস, যে অনেক বছর ধরে পশ্চিমী ধারণায় অশিক্ষিত মানুষদের দেশ বলে তো বলা হতো ভারতবর্ষের বর্ণনা, যে এখানকার লোকেরা পড়তে পারেন না। তারা কি কি পারেন আমি সেই হিসেবের মধ্যে যাচ্ছি না, এখনও আমরা সেই পাড়াগুলো দেখে বিস্মিত হয়ে থাকি, কিন্তু তারা পড়তে পারতেন না। সেই পড়তে না পারা মানুষদের সমগ্র সংস্কৃতি আবর্তিত হয়েছে কিন্তু দুটি গ্রন্থকে ঘিরে, ধর্মগ্রন্থ নয়, মহাকাব্য বলেই সেই গ্রন্থ দুটি চিহ্নিত। রামায়ণ আর মহাভারতকে ঘিরে ভারতবর্ষের সমাজ জীবন, লোক জীবন এবং বুদ্ধিজীবীদের শাস্ত্র আবর্তিত হয়েছে এই দুটি বইকে ঘিরে। এই দুটি বইয়ের মধ্যে যত নদীর কথা, যত সরোবরের কথা আছে, এমন আমি জানি না পৃথিবীর আর কোনো এই ধরনের মর্যাদা সম্পন্ন বই আছে কিনা, বা কোনো ধর্ম হিসেবে মানিত বইও আছে কিনা। ধরুন মহাভারত, যার তুল্য সাহিত্য সম্ভবত বিশ্ব সাহিত্যে আর নেই।
জটিল লতাজাল সমৃদ্ধ অরণ্যের মতো বিশাল কাহিনী, কত যে তার লতাপাতা, কত যে জায়গা দিয়ে তা বুনে বুনে এগিয়ে যাচ্ছে, অসংখ্য চরিত্র। তার শুরু যদি ব্যাসদেবের জন্ম দিয়ে মহাভারতের শুরুকে চিহ্নিত করি, তাহলে ব্যাসদেবের জন্ম হচ্ছে কথায় গঙ্গার একটি দ্বীপে, নদীর মাঝখানে, জলের মাঝখানে একটি স্থলভাগে ব্যাসের জন্ম। আর এই বিপুল কায় মহাভারত রণগাথা, এ সাঙ্গ হচ্ছে, আমি যদি সেই জয়কাব্য, যা কিনা মহাভারতের প্রথম রূপ ছিল, তাকে যদি আমি ওই স্বর্গারোহণ পর্ব পর্যন্ত না যাই, কুরুক্ষেত্র যুদ্ধ যেখানে শেষ নির্ণীত হয়, সেইখানে যদি মহাভারতের শেষ বলে ভাবি, তাহলে সেই শেষ চিহ্নিত হচ্ছে কোথায়? যেখানে কুরু পাণ্ডবের যুদ্ধ জয় পরাজয় শেষ হয়ে যায়। একটি হ্রদের মধ্যে একটি দ্বীপে লুকিয়ে আছেন দুর্যোধন, সেইখান থেকে দুর্যোধনকে বার করে এনে তাকে হত্যা করা হচ্ছে। অর্থাৎ এই বিপুল কায় কাব্য, কাব্য বলি, ইতিহাস বলি, দর্শন গ্রন্থ বলি, এই বিপুল কায় যে রচনা, এর দুই প্রান্ত চিহ্নিত হচ্ছে দুই জলরাশির মধ্যে স্থিত দুটি দ্বীপের মধ্যে। এক জায়গায় শুরু, আরেক জায়গায় শেষ। রামায়ণকে তো সম্পূর্ণটাই প্রায় জলের গাথা বলা যায়। সমুদ্র শাসন থেকে শুরু করে পম্পা সরোবর, যার সৌন্দর্য দেখে রাম সীতার বিরহ পর্যন্ত ভুলে যাচ্ছেন। তিনি যে সীতাকে খুঁজতে বেরিয়েছিলেন সে কথাও ভুলে যাচ্ছেন পম্পা সরোবরের সৌন্দর্য দেখে। দণ্ডক বনে, কাম্যক বনে যে বৃষ্টি ধারার বর্ণনা, এমনকি বালির রাজ্যে বালি বধ হয়ে যাওয়ার পরে সুগ্রীবের উপরে নির্ভর করে রাম লক্ষ্মণ বসে আছেন যে বানর সেনা যাবে সীতাকে খুঁজতে। যখন কেউ যাচ্ছে না, লক্ষ্মণ রাগে অগ্নিমূর্তি ধারণ করে যাচ্ছেন সুগ্রীবের প্রাসাদে, এবং সুগ্রীব ভয়ে নিজে আসছেন না লক্ষ্মণের সামনে। তিনি তার পত্নী তারাকে পাঠাচ্ছেন, বলছেন সৌমিত্রী জ্বলন্ত হুতাসনের মতো আসছেন, আমি তার সামনে যাব না, তুমি গিয়ে সৌমিত্রীকে বোঝাও। তারা এসে সৌমিত্রীকে কি বোঝাচ্ছেন লক্ষ্মণকে? এই বর্ষাকালে এখন বানরদের বললেও তারা ঘর থেকে বেরিয়ে কোনো অনির্দিষ্ট উদ্দেশ্যে জানকীকে খুঁজতে যাবে না। তোমরা মনে করো না যে জানকীকে আমরা খুঁজছি না, আমাদের গুপ্ত সৈন্যরা জানকীকে সমস্ত দিকে খুঁজছে। কিন্তু বর্ষাকাল যেহেতু সমৃদ্ধির কাল, সমস্ত বানররা এখন নিজেদের গৃহে অবস্থিত আছে। যেই বর্ষা শেষ হবে তখন বানররা নির্গত হবে। এই যে রাজনৈতিক একটি চাল নির্ভর করে আছে বর্ষা ঋতুর ওপরে। অপেক্ষাকৃত হালকা কিন্তু অতি মনোরম একটা গল্প বলতে আমার খুব ইচ্ছে করছে। রামায়ণের অনেকখানি অংশ তো গঙ্গার গল্প, গঙ্গার জন্ম, গঙ্গার জন্মেরও আগেকার সগর রাজার সমস্ত ছেলে, 64,000 ছেলে, তারা ভস্মীভূত হয়ে গিয়েছেন কপিল মুনির শাপে, এবং তাই জন্য গঙ্গার জল এলে তবে তারা পুনর্জীবন পাবেন। এই যে গঙ্গা তৈরির পটভূমি, তারপরে গঙ্গার জন্ম, তারপরে যারা পড়েছেন কৃত্তিবাসী রামায়ণ সবাই জানেন কৃত্তিবাস এই বাংলার মাটিতে কি নতুন সাহিত্য তৈরি করছেন ওই গঙ্গার মহিমা কীর্তন করতে গিয়ে। সেখানের একটা ছোট্ট উদাহরণ আমার বলতে ইচ্ছে করছে, আপনাদের জানা, কিন্তু তবু আমার পুরনো কথাটা আবার বলতে ইচ্ছে করছে। গঙ্গা ভগীরথের পিছন পিছনে আসছেন, একটা জায়গায় গভীর গুহার মধ্যে গঙ্গা আটকা পড়েছেন, বেরোতে পারছেন না। ভগীরথকে বলছেন, আমি তো এখান থেকে কিছুতেই নির্গত হতে পারছি না, তুমি গিয়ে ইন্দ্রের ঐরাবতকে বলো যেন এই গুহার একটা দিক চিরে দিয়ে যায়। ভগীরথ গিয়েছে। আমাদের মনে রাখতে হবে সেই কালে, অর্থাৎ বেদ উপনিষদের পরবর্তীকালে ইন্দ্রের যতখানি দাপট ছিল, ইন্দ্র দেবতাদের মধ্যে যেভাবে প্রাধান্য পেতেন,
রামায়ণ মহাভারতের যুগে কিন্তু ইন্দ্রের সঙ্গে বিষ্ণুর সম্পর্কে অনেকখানি বদল ঘটেছে। বাঙালির পরিচিত যে হিন্দু ধর্ম, সেইখানে কিন্তু বিষ্ণু প্রধান দেবতা হয়ে উঠেছেন। ইন্দ্র একজন দেবতা, দেবতাদের রাজা, তার খুব একটা কিছু ভূমিকা নেই। আমি জানি না এই দৈবঘটিত রাজনীতির কোনো প্রভাব আছে কিনা এই গল্পটাতে। ভগীরথ গঙ্গার দূত হিসেবে ঐরাবতকে গিয়ে বলছে যে সুরধুনী আটকে পড়েছেন, তুমি চলো, গুহার একটা পাশ বিদীর্ণ করে দেবে। ঐরাবত সে তো পুরুষ স্বভাব, বলশালী, তার উপরে সে ইন্দ্রের বাহন। সে দম্ভ ভরে ভগীরথকে বলে, তুমি গিয়ে সুরনদীকে বলো যদি আমার সঙ্গে একদিন রাত্রিবাস করে তবে আমি তার মুক্তির ব্যবস্থা করব। ভগীরথ খুবই ক্ষুব্ধ, অপমানিত বোধ করে ফিরে এসেছেন, কোনো কথা বলছেন না। গঙ্গা মনে মনে জানছেন কি হয়েছে। গঙ্গা ভগীরথকে বারবার জিজ্ঞেস করছেন কি হয়েছে। ভগীরথ বলছে, আমি ছেলে হয়ে তোমাকে সেটা বলতে পারবো না। তাও যখন গঙ্গা বলছেন, তখন ভগীরথ বললেন যে এই কথা ঐরাবত বলেছে। গঙ্গা হেসে বললেন ভগীরথকে, তুমি গিয়ে ঐরাবতকে বলো, যদ্যপি আড়াই ঢেউ সহিবারে পারে, ত্রিরাত্রি রমণী হয়ে রহে তার ঘরে। ভগীরথ গিয়ে বলেছে, ঐরাবত পৌরুষ গর্বে স্পর্ধা নিয়ে গঙ্গার সেই বন্ধ ঘরে এসে ঢুকেছে। ঢোকা মাত্র গঙ্গার একটা বড় ঢেউ তাকে আঘাত করেছে এবং ভগীরথ কাত হয়ে পড়ে গিয়েছে। ওঠবারও আগে দ্বিতীয় ঢেউটা ধাক্কা মেরেছে। এইবারে কৃত্তিবাস বর্ণনা করছেন কি আনন্দের সঙ্গে যে কিভাবে দন্তে তৃণধরি ঐরাবত হাঁসফাঁস করতে করতে, জাহ্নবী জননী আমাকে রক্ষা করো। আমি জানি না এখানে ওই বিষ্ণু আর ইন্দ্রের কে প্রধান এইটার কোথাও সূচনা করা হচ্ছে কিনা, কিন্তু আমাদের মতো গঙ্গামাটির দেশের লোকেরা অশেষ আনন্দ পাই যখন দেখি যে কলতানময়ী গঙ্গা সে শুধু তার ঢেউয়ের ধাক্কায় ওই বিশাল গজরাজকে কাত করে এমনভাবে ফেলে দেয় যে দন্তে তৃণধরি তাকে 1 মিনিট আগে যাকে রমণী বলে অসম্মান করছিল, দন্তে তৃণধরি জননী বলে তাকে সম্বোধন করতে বাধ্য হয়। বাংলার কবির এই যে ভালোবাসা নদীর প্রতি, এই যে গভীর শ্রদ্ধা নদীর প্রতি, এইটা তো আমাদের মানস ভূমিকে তৈরি করেছে। গঙ্গা, যমুনা, নর্মদা, গোদাবরী, ভারতবর্ষের নদীরা, নদী তমা যাদের বলা হয়, এরা শুধুমাত্র ভূমির উপর দিয়ে বয়ে যাওয়া ভূগোলের অংশ নন, এরা মানুষের চিত্তের ভিতর দিয়ে বয়ে যাওয়া চেতনার অংশ। সেই জায়গা থেকে আমাদের আধুনিককালের লেখকরা, যাদের আমরা 40-50-এর দশক থেকে আধুনিক লেখক বলে জেনেছি, শ্রদ্ধা করেছি, তাদের বই পড়েছি, শিখবার চেষ্টা করেছি যে কেমনভাবে লিখতে হয়, কেমনভাবে নিজের ভাবনা পাঠকের মনের মধ্যে পৌঁছে দিতে হয়। এদের প্রত্যেকের মধ্যে আমি অনেকের নাম করব না, সেটা করার দরকার নেই, কারণ আজকে যারা অন্যান্য সমস্ত কাজ ফেলে জল সম্পর্কে কোনো কথা শোনার জন্য এসে বসেছেন, তারা এই সব বইগুলোর কথা জানেন। আমি তবু 2, 3, 4টি বইয়ের নাম বলবো। কালিন্দী, নদী কিভাবে মানুষদের সঙ্গে, তটবর্তী মানুষদের সঙ্গে তাদের সামাজিক সম্পর্ক নির্ণয় করছে বিভিন্ন শ্রেণীর ক্ষেত্রে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, যিনি বীরভূমি লিখেছেন সারাটা জীবন ধরে, হাঁসুলিবাকের উপকথা, কালিন্দী, আরও শুধু তাই বা কেন বলবো, তারাশঙ্করের প্রতিটি উপন্যাসের মধ্যে কিন্তু জল, জলাশয়, নদী, পুকুর একটা বিরাট জায়গা নিয়ে আছে। নাগিনী কন্যার কাহিনী থেকে আরম্ভ করে অসংখ্য গল্পে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার দীর্ঘ 3টি প্রজন্মকে নিয়ে যে উপন্যাস, তাকে নির্দিষ্ট করেছেন একটি নদীর নাম দিয়ে। ঠিক যেমন আমরা
জীবন ধারা শব্দটা ব্যবহার করি, ঠিক একরকমভাবে আমরা বংশধারা বলি। অর্থাৎ নদী যেমন চলে, মানুষের জীবনও সেরকম জলের সঙ্গে তুলনা করে বলা হয়। বংশ প্রজন্মের পর প্রজন্মও যেন সেই রকম জলের মুদ্রায় তাকে চিহ্নিত করা হয়। ইচ্ছামতী উপন্যাসে ঠিক নদীর মতোই শান্ত তরঙ্গে তিনটি প্রজন্মের একেবারে স্থানীয় ইতিহাসের মধ্যে দিয়ে বাংলার একটা খুব তোলপাড়ের সময় চিত্রিত হচ্ছে। বিভূতিভূষণ নিজের অভ্যস্ত শান্ত নিস্তরঙ্গ অনাটকীয় ধরনে একটি বিশাল গাথাকে চিত্রায়িত করছেন ইছামতী নদীর নাম দিয়ে। তিতাস একটি নদীর নামের মতো একটি মাত্র উপন্যাস লিখে যিনি বাংলা সাহিত্যে একেবারে স্থায়ী জায়গা করে নিয়েছেন। অদ্বৈত মল্লবর্মণ বললে এই নামটার সঙ্গে তিতাস একটি নদীর নাম একেবারে মিশে আছে। একজনের নাম ভুলে গেলে অন্যজনের নাম মনে করলেই হয়। আর সব থেকে বড় আমাদের কাছে তিতাস একটি নদীর নামের সবচেয়ে বড় মূল্য কি না, অদ্বৈত মল্লবর্মণ ওই সম্প্রদায়েরই মানুষ যারা ওই নদীকে অবলম্বন করে বেঁচেছিলেন, যাদের মরা বাঁচার সঙ্গে তিতাস নদীর মরা বাঁচা যুক্ত। ফলে ওই একই বালু বেলার উপর দিয়ে বয়ে যাওয়া, এক সময় গভীর প্রবাহ নিয়ে অন্য সময় ধীরে ধীরে শীর্ণ হয়ে আসা যে তিতাস, ঠিক তারই মতো যেন ওই তিতাসের পাশে বসবাস করা মল্ল সম্প্রদায়ের জীবন। একেবারে যিনি লিখছেন আর যা লিখছেন অঙ্গাঙ্গিভাবে একটি যৌথ ধারার মতো এই উপন্যাস তৈরি হয়ে উঠেছে। মহাশ্বেতা দেবী কখনো সেই অর্থে প্রাকৃতিক বিষয়কে ধরে লেখেননি, লিখেছেন যা কম, কিন্তু তবু এক্ষুনি মনে করতে পারি তিনটে গল্প একই নামে, তিনটি গল্পেরই নাম জল। এরকম অসংখ্য উদাহরণ, মানে আমার মাঝে মাঝে মনে হয় যে জলকে নিয়ে, নদী পুকুর দহ এই নিয়ে লেখা সাহিত্য কীর্তির নাম করতে গেলে বোধহয় 1 ঘন্টার সময়ও কুলোবে না। তাছাড়া আমাদের তো মনে রাখতে হয় যে একটা বিরাট অংশ সাহিত্য যা লেখা হয়নি, যা মৌখিক সাহিত্য, তাতে যে নদীকে নিয়ে কত গল্প, তাতে যে পুকুরকে নিয়ে কত গল্প, আর তার সঙ্গে কিভাবে সেই সব সমকাল গেঁথে আছে। এই সমকালের মধ্যেই বিধৃত রয়েছে বাঙালি মানুষের, আমি আবার বাঙালি মানুষের ওপর জোর দিচ্ছি, ধর্ম সম্প্রদায় নির্বিশেষে বাঙালি মানুষের ঘনিষ্ঠতম পরিচয়। দেখুন, আমাদের জন্মের পূর্বের যে অবস্থা, গর্ভজল, সেখান থেকে নির্গত হওয়ার পর থেকে যে সময়টা ধরে আমরা বেঁচে থাকি তাকে আমরা জীবন ধারা বলি। তার যে সমস্যা, তার যে সংকুলতা, আমরা তাকে বারবার তরঙ্গের সঙ্গে তুলনা করি, তাকে আমরা জোয়ার ভাটা, উজান ভাটির সঙ্গে তুলনা করি। এবং মধ্য বাংলা থেকে শুরু করে প্রাচীন বাংলা অসংখ্য গান, যেগুলি কেবলমাত্র শব্দে নয় সুরে নদীর চরিত্রকে ধরে রেখেছে। যারা জানেন ভাটিয়ালি, ভাওয়াইয়া আর চটকা শুনলে শুধু ধ্বনিটা, যে কথার মানেও জানেন না যারা, শুধু ধ্বনিটা শুনলে বুঝতে পারেন যে 3 ধরনের জল। ভাটিয়ালির টান অনেক শান্ত প্রবাহিনী বিশাল নদীর ছবি তৈরি করে দেয় শ্রোতার সামনে। ঠিক তেমনি ভাওয়াইয়া আর চটকা ফুর্তিবাদ ছটফটে তরঙ্গ সংকুল নদীর ছন্দ ধরে আনে। গানের কথা তো বাদই দেওয়া গেল, কেননা এই যে জন্ম মরণকে, বেঁচে থাকাকে, সুখ দুঃখকে কেবলই মাত্র নদীর সঙ্গে তুলনা করে যাওয়া, বাংলার লোক গান বললে আমরা যেসব গান বুঝি, সে ঝুমুর থেকে কীর্তন থেকে সমস্তগুলো সবই কোনো না কোনোভাবে বর্ষার সঙ্গে, বৃষ্টি ধারার সঙ্গে, নদীর সঙ্গে, পুকুরের সঙ্গে, ঝর্ণার সঙ্গে জড়ানো।
মৃত্যুরও পরে আমরা কল্পনায় একটি নদীকে পার হয়ে যাই, বৈতরণীকে। মুসলিম সম্প্রদায়েরও একটি নদী আছে, পুলসেরাত। মৃত্যুর পরে আত্মা সেই নদীকে পার হয়ে যায়। এমনকি খ্রিশ্চানদেরও একটি নদী আছে, লিদ বলে, যেই নদীকে ডুব দিয়ে পার হবার সময় নিজের স্মৃতি সেইখানে রেখে যেতে হয়। কি অপূর্ব কল্পনা যে আমার স্মৃতি রইল, হারিয়ে গেল না কোথাও, কিন্তু সে নদীর জলের মধ্যে স্থায়ী হয়ে রয়ে গেল। যেমন শুক্তি থাকে, যেমন ঝিনুক থাকে, যেমন বালুকণাগুলি থাকে, ছোট ছোট রঙিন পাথরের টুকরো। এই যে বিয়ে, অন্নপ্রাশন, কোনো শুভ কাজ, প্রত্যেক ক্ষেত্রে আমি জানি না কি করে প্রাচীন ভারতবর্ষের মানুষরা এইটা বুঝতে পেরেছিলেন যে কোন কোন নদী ভারতবর্ষের প্রধান নদী। আজও কিন্তু আমরা সেই সব নদীকেই ভারতবর্ষের প্রধান নদী বলি, কিন্তু তখন তো কোনো মানুষের পক্ষে পায়ে হেঁটে হেঁটেই সবগুলো নদীকে দেখা সম্ভব ছিল না। যদি বা সম্ভব হতো সারা জীবনে, কিন্তু সবগুলো নদীকে এক সময়ে দেখা নিশ্চয়ই সম্ভব ছিল না। তবু কেমন করে হয় যে আমাদের সবচেয়ে প্রাচীন কবিতা গ্রন্থই বলি তাকে, বা ধর্মগ্রন্থই বলি, সপ্ত সিন্ধব বলে যে নদীদের স্তুতি করা হচ্ছে, নাম ধরে ধরে, যেমন আমরা আত্মীয় স্বজনকে কোথাও আমন্ত্রণ করি, তাকে আসন বিছিয়ে দিয়ে বলি বসো, যে কোনো শুভ অনুষ্ঠানে, গঙ্গে চশ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী ইদং জলে সন্নিধানং কুরু, একটি এতটুকু মাটির ঘটে জল ভরে বলা হলো তোমরা এসে এইখানে বসো। যে দেবতাদের নাম আমরা ঋগ্বেদে পাচ্ছি সব থেকে প্রাচীন অংশে, সেখানকার কোনো দেবতাই প্রায় এখনকার হিন্দু ধর্মে আর পূজিত হন না। একজন মাত্র ব্যতিক্রম, সরস্বতী। এবং এই সরস্বতী আমরা বুঝতে পারি কিন্তু সহজেই যে ইনি জ্ঞানের আর বিদ্যার দেবী এই সরস্বতী নন। ইনি সদ্য নতুন কৃষিকাজ শিখছেন যারা, কৃষি আবিষ্কার করছেন যারা, সেই মানুষদেরকে পরম বিস্ময়ে আপ্লুত করে ফেলা সরস্বতী, যিনি সরস করেন ভূমিকে। সেই অর্থে যে কোনো বড় নদীই তো সরস্বতী। হয়তো অন্নের যোগান যিনি দেন, তিনি যেমন আমাদের বাঙালি কবি বলেছিলেন অন্ন ব্রহ্ম অন্নই দেবতা, ঠিক সেই কথারই পূর্বধ্বনিতে হয়তো যিনি অন্নের যোগান দেন তিনিই বুদ্ধিকে পরিপুষ্ট করেন, তিনি মেধার অধীশ্বরী হন। সেই অর্থে ধীরে ধীরে ওই সরস্বতী প্রধানা নদী, তিনি দেবী সরস্বতী হয়ে গেলেন। এই যে বাঙালির মানসে জলের স্থিতি, এর সৌন্দর্য, এর স্নিগ্ধতা, এর পরিপূর্ণতার বোধ, আমার মনে হয় যে কোনো সংস্কৃতির মধ্যে যেমন তার খাদ্যাভ্যাস থাকে, যেমন তার গৃহ নির্মাণের অভ্যাস থাকে, যেমন তার পরিধেয় থাকে, তার গান, ছবি আঁকা, কল্পনা, তার সঙ্গে সঙ্গে তার সৌন্দর্য বোধ হতো তার প্রাকৃতিক পরিপার্শ্ব থেকেই নির্মিত হয়। সংস্কৃত সাহিত্যে আমরা বারে বারে দেখি সুন্দরী যে নায়িকারা, তাদের কেউই খুব যে তন্নিশ্যামা শিখরী দশনা, এটা যার বর্ণনা তিনি তখন কিশোরী ছিলেন, সেই শকুন্তলা। কিন্তু যখন পরিপূর্ণ নায়িকা, তাদের বারবার বর্ণনা করতে গিয়ে বলা হচ্ছে ন্যগ্রোধ পরিমণ্ডলা, অর্থাৎ তারা বিস্তারিত, তাদের রূপ, তাদের চলন খুব ধীর চলন। আমার মনে হয় যে দেশে গোদাবরীর মতো, গঙ্গার মতো, নর্মদার মতো ওই বিপুল জলরাশি নিয়ে বিশাল সমতল প্রান্তরের ওপর দিয়ে এঁকে বেঁকে বয়ে যান যে নদীরা, যারা ফসল দেন, অরণ্যকে সিঞ্চিত করেন,
যারা পরিপূর্ণতার ছবি তৈরি করেন, সেই দেশের মানুষের মনে সৌন্দর্য বললে ওই পরিপূর্ণতার ছবিই তো তৈরি হবে। তাই আমাদের পুরুষদের যে কল্পনা করা হয়েছে, তারাও শালপ্রাংশু মহাভুজ, উদাত্ত, এই শব্দই বারবার নায়কদের বর্ণনায় ব্যবহার করা হচ্ছে, ধীর উদাত্ত। তাই আমাদের মেয়েরা ধীরগামিনী, মরালগামিনী। এই যে সৌন্দর্য বোধ, এও তো আমাদের দেশব্যাপী যে জলের প্রাচুর্য, জলের বহুরূপতা, জলের সৌন্দর্য, সেখান থেকেই কোথাও তৈরি হয়ে উঠছে। এই কথাগুলোর একটাও নতুন নয়। আমি প্রথমেই বলেছিলাম আমি নতুন কথা একটাও আমি বলতে পারবোও না, কিন্তু একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে এই চর্চাগুলো, অর্থাৎ ভারতীয় কাব্যে বা বাংলা কাব্যে বর্ষার স্থান, ভারতীয় সাহিত্যে নদীর বর্ণনা, বাংলা সাহিত্যে বিভিন্ন লেখকরা কিভাবে নদী তীরবর্তী জনপদগুলিকে দেখেছেন, এইসব নিয়ে চর্চা কিন্তু বহুকাল ধরে, অন্তত 70-80 বছর কি 100 বছর ধরে হয়ে আসছে। কিন্তু আমার মতো একটা অপণ্ডিত লোককে বা এরকম আরও অনেক অনেক মানুষজনকে এখন বারে বারে জলের কথা বলার জন্য শুধুই সমাজে ডাকা হচ্ছে। তার কারণটা কি? তার কারণ সম্ভবত শুধুমাত্র বিদ্বজ্জনদের চিত্তের কারণে নয়। যতক্ষণ আমরা খোলা বাতাসে সহজে নিঃশ্বাস নিই, ততক্ষণ আমাদের জানার দরকার করে না বাতাস কি দিয়ে তৈরি হয়। যখন শ্বাসকষ্ট শুরু হয়, তখন আমরা জানতে পারি যে অক্সিজেন বলে একটা জিনিস থাকে, সিলিন্ডারে ভরা থাকে, সেটা খুঁজে এক্ষুনি না বার করতে পারলে দম বন্ধ হয়ে যাবে। ঠিক তেমনি যেই দেশের অন্যতম জাতীয় সঙ্গীতে দেশের বর্ণনা করতে গিয়ে সুফলার থেকে আগে সুজলা বলা হয়েছিল, সেই দেশের মানুষদের আজকে বারে বারে জলের কথা শুনবার জন্য একত্রিত হতে হয়, সম্ভবত এই উৎকণ্ঠা থেকে যে এই জল আমাদের কাছে আজকে একটা বিরাট বড় সংকটের নাম হয়ে উঠেছে। যে জল আমরা চিরকাল প্রার্থনাবিহীনভাবে পেয়েছি, শুধু এই পৃথিবীতে জন্মেছি বলে পেয়েছি, যেই জলের সন্ধান মানুষের জানা ছিল, এবং এটাও জানা ছিল যা কিছু সম্পদ থাকে সব কিছু ব্যবহার করে ফেলতে হয় না। যার অগাধ থাকে সে ব্যবহার করে অল্প অল্প করে, তারই নাম সহজ জীবন। একসময় তাকেই আভিজাত্য বলা হতো। আমরা শুনেছি অত্যন্ত ধনী কিছু কিছু মানুষ নিজেদের সোনার গয়নার উপরে পাতলা মলমলে ঢাকা দিয়ে পরে বাইরে বেরোতেন। আমরা শুনেছি যাদের বাড়িতে 90টা পুকুর কাটানো হয়েছিল, তারা সেই সব 90টা পুকুরের 85টাই হয়তো সাধারণ মানুষের ব্যবহারের জন্য ছেড়ে দিয়েছেন, নিজেরা 2 কি 3টে পুকুর পরিবারে ব্যবহার করেছেন। এটাই সমাজের মানব সভ্যতার স্বাভাবিক রাস্তা ছিল, যে যা আমার আছে, প্রচুর আছে, কম পড়ার ভয় নেই, তা নিয়ে কাঙালপনা কেন করব, এটাই ভাবনার ধরন ছিল। তাই জল কি করে রক্ষা করব, জল আমি কি করে পাবো, এইটা নিয়ে কখনো সংকট চিন্তা করতে হয়নি। আজকে সেই সংকটের মধ্যে আমরা এসে দাঁড়িয়েছি এতখানি গভীরে যে সত্যিই জল নিয়ে খুব বড় করে চিন্তা করতে হচ্ছে। শুধুমাত্র জল না পাওয়া নয়, এই মুহূর্তে না পাওয়া থেকেও অনেক বেশি যেটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে ভবিষ্যতে না পাওয়া। মানে শুধুমাত্র আমার পূর্ব প্রজন্মের কাছে জল অপ্রাপণীয় হয়েছে তা নয়, আমার পরপ্রজন্মের কাছে জল আরও বেশি অপ্রাপণীয় হবে। আমার প্রতিদিনের অন্ন বিষাক্ত হয়ে যাচ্ছে জলের জন্য। আমার যে প্রথাগত রান্নার ধরন, আমার যে প্রথাগত খাদ্যাভ্যাস, আমার পোশাক, আমার পারস্পরিক সম্পর্ক,
এই সমস্ত কিছু শুকিয়ে উঠছে, কেননা আমার প্রতিবেশে জল নেই। জল যা আছে তাও ব্যবহারযোগ্য নেই আর। এই সংকটের মধ্যে দাঁড়িয়ে আমরা নতুন করে খুঁজছি আবার কেমন করে সেই জলকে ফিরিয়ে আনা যায়। এবার আমি সামান্য অক্ষরকর্মী, আমি তো কোনো সমাধানের কথা বলতে পারবো না যে কেমন করে পারা যাবে। আমি শুধু বলতে পারি যতটুকু জিনিস আমি দেখি, যা দেখেছি, খুঁজতে গিয়ে যতটুকু মণিরত্ন কণা দেখতে পেয়েছি। এই দেশে যে জল আমরা সবচেয়ে সহজে, সবচেয়ে প্রচুর পেতাম, বিশুদ্ধ জল, এখনো পাই, সেই জলকে আমরা আজকে বিপদের কারণ করে তুলেছি। আকাশ থেকে অঝোর ধারায় চিহ্নিত দিনে যে বৃষ্টিপাত হয়, তা যেমন 1,00,000 বছর আগেও হতো, 5,000 বছর আগেও হতো, 300 বছর আগেও হতো, আজও হয়। আমরা জানি না আরও কতদিন হবে। কিন্তু প্রকৃতির এই যে দান, এই জল মহাসমুদ্র থেকে সূর্যতাপে উত্থিত হয়ে লবণবিহীনভাবে মেঘ তৈরি করে। প্রাচীন ভারতের সংস্কৃতিতে বা ধর্মে বরুণ, যাকে আমরা পরে সাগরের দেবতা বলে, জলের দেবতা বলে জেনেছি, অতি প্রাচীনকালে কিন্তু সূর্য এবং বরুণ, এই মিত্রা বরুণং, এরা কিন্তু আকাশের দেবতা। তার মানে সেই প্রাচীন মানুষরা নিজেদের মনঃসংযোগ দিয়ে এইটা দেখেছিলেন যে আকাশে যে বরুণ দেবতা, তিনি জল বর্ষণ করছেন। কি যে সুন্দর সমস্ত কবিতা আছে, সংস্কৃতে লেখা বলে হয়তো আমরা সেগুলোকে সবসময় পড়তে চাই না। ঝড়ের মেঘকে সম্বোধন করে বলা হচ্ছে, তুমি তোমার ওই যে বিশাল কালো মশকটা আছে জল ভরা, এটাকে অনেকটা ওপরে তুলে নিয়ে যাও ঝড়ের বাতাস দিয়ে, অনেকটা ওপরে নিয়ে একে একেবারে উপুর করে দাও। আমাদের মনে রাখতে হবে যে মানুষরা এই ঋগ্বেদের প্রাচীন কবিতাগুলো তৈরি করছেন, তারা কিন্তু সেই মানুষ যারা প্রধানত পশুপালন করেন। ফলে তারা বলছেন ওই চামড়ার মশকটা, তোমার কালো যে জলপাত্র, সেটাকে অনেক ওপরে নিয়ে একেবারে উপুর করে দাও, যাতে এত জল পড়ে যে আমাদের গাভীগুলি সর্বত্র গিয়ে পরিতৃপ্তভাবে জলপান করতে পারে, যেন আমাদের সমস্ত শস্যক্ষেত্রগুলি রসে পরিপূর্ণ হয়ে আমাদের ক্ষুণ্ণিবৃত্তি করে। সেই বরুণ দেবতাই কিন্তু পরবর্তীকালে সমুদ্রের দেবতা, জলের দেবতা হয়ে যাচ্ছেন। আর এই যে এই লবণবিহীন বাষ্প আকাশে যাচ্ছে এবং পৃথিবীর মিষ্টি জলের বলতে গেলে একমাত্র উৎস হচ্ছে ওই বৃষ্টিধারা, কেননা সেই তো মেরু প্রদেশে তুষার হয়ে জমে আছে, সেই হিমবাহগুলিতে অবস্থিতি করছে। তো এই যে চক্রটি, একে বলা হয় যজ্ঞ চক্র। মানে যজ্ঞ মানে যদি পূজা করা হয়, সবচেয়ে পবিত্র প্রার্থনা জানাবার অনুষ্ঠান হয়, পবিত্রতম যজ্ঞ হলো এই চক্রটি, যা জলকে বারবার ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আসছে। অথচ এই জলকে আমরা অবহেলা করলাম। মাত্র 100-200 বছরে জলকে অবহেলা করলাম, যে জলকে আমরা অকুণ্ঠ অজস্র ধারায় পাই আজও। তার ফলে যদি আমাকে সেই প্রসাদকে রক্ষা করতে হয় যা আমাকে রক্ষা করবে, এই আত্মরক্ষার জায়গায় গেলে আমাকে আবার তো সেখানেই ফিরে দেখতে হবে যে এই প্রাচীন চক্র কিভাবে রক্ষিত হতো, প্রাচীন মানুষরা কি করতেন যাতে এই চক্রে তাদের কাজ চলে যেত। যা ধারণ করে তাই যদি ধর্ম হয়, তীর্থ শব্দটির মূল অর্থ হল নদীর পরিষ্কার ঘাট। আমাদের যতগুলো প্রাচীন ধর্মস্থলী আছে, যেগুলো হয়তো হিন্দু ধর্মের থেকেও পুরনো, কেননা
অন্যান্য ধর্ম যতক্ষণ ছিল না ততক্ষণ তার সাপেক্ষে কোনো হিন্দু ধর্মও তো নেই। তো এই বিশাল মহাদেশ সমান যে ভূমি অঞ্চল, এখানে যতগুলো ধর্মস্থান বলে কথিত তীর্থ ছিল, আমরা একটু ভাবলে দেখব তার প্রত্যেকটা কোনো না কোনো প্রাকৃতিক আশ্চর্য জিনিস। তুষারগলা নদীর মধ্যে একটি ফুটন্ত জলের প্রস্রবণ এসে পড়ছে। দূর পাহাড়ের ওপরে সেই পাহাড়েরই চূড়ার ছায়াটি সূর্যের প্রতিফলনে এমনভাবে এসে পড়ে যে তার গায়ে একটা লম্বা নীল প্রতিফলন হয়। এদেরই তো নাম দেওয়া হলো নীলকণ্ঠ পর্বত। একেই তো বলা হলো বদ্রী বিশাল, যেখানে বরফ জলের মধ্যে ফুটন্ত জল এসে পড়ে, যেখানে রাখাল ছেলেরা গিয়ে আবিষ্কার করে যে ওপর থেকে সাদা স্তূপ গলে গলে পড়ে বর্ষার সময়, শীতের সময়, এবং সে একটা বিশাল পিণ্ডের মতো হয়ে ওঠে। এই যে প্রাকৃতিক ঐশ্বর্য, এর বিস্ময়কেই আমরা অতীন্দ্রিয় বলে মনে করলাম। কেন না, এই আমার ইন্দ্রিয় গ্রাহ্যতার বাইরেরও অনেক বড় এক অস্তিত্ব, এক শৃঙ্খলা উপস্থিত আছে, যা প্রাণী সকলের বেঁচে থাকাকে নিয়ন্ত্রিত করে, যা আজকে ফিজিক্স সেই কথা খুব সুন্দর করে ব্যাখ্যা করে দেখাচ্ছে। বিভিন্ন অ্যাস্ট্রোফিজিক্সের পণ্ডিতরা এটা ব্যাখ্যা করছেন যে কিভাবে অনেকগুলি হঠাৎ ঘটে যাওয়া ঘটনা একসঙ্গে হবার ফলে এই ছোট গ্রহটিতে প্রাণ বলে একটা অদ্ভুত জিনিসের সঞ্চার হয়েছিল, যাকে ব্যাখ্যা করা যায় না। এবং এই প্রাণ রক্ষা পায় কেবলমাত্র এই গ্রহে যে প্রাকৃতিক অবস্থা আছে তার জন্য। তো সেই প্রাকৃতিক অবস্থাগুলির মধ্যে যেমন ভূমি প্রধান, তেমনি জলও তো প্রধান। বাতাসের মতো অপও তো আমাদের রক্ষা করে। ফলে প্রাচীন মানুষরা, যারা কয়েক লক্ষ বছর ধরে প্রাণী জগতের অংশ হিসেবে এই পৃথিবীর মধ্যে থেকেছেন, বেড়েছেন, নিজেদের আলাদা করে ভাববার যে ক্ষমতা প্রকৃতি তাকে দিয়েছে, তাকে প্রয়োগ করে যা পেয়েছেন তাকে রক্ষা করতে পেরেছেন, অথচ ধ্বংস করেননি। এই যে প্রয়োগের, ব্যবহারের, ভাগ করে নেওয়ার নিয়মগুলি, এইটাকে বুঝতে পারা প্রাকৃতিক নিয়মই তো বিজ্ঞানের জননী। তাকে বোঝবার চেষ্টা থেকেই বিজ্ঞান শুরু হয়। তো সেই জায়গাটা যদি আমাকে বুঝতে হয় ফলিতভাবে, তাহলে আমাকে আবার কিন্তু ওই প্রাকৃতিক বিজ্ঞানকে যারা দেখতেন, যারা পালন করতেন, যারা ল্যাবরেটরিতে লিখতে না পারলেও হাতে করে তৈরি করতে পারতেন, তাঁদের জ্ঞানের কাছে নতজানু হতে হবে। বিনয় নিয়ে আমাকে ওই সমাজের কাছে ফিরে যেতে হবে যে যতটা প্রকৃতি দিয়েছে তার থেকে নিজের প্রয়োজন পূরণ করে নিয়েছেন। আমরা সকলে সেই 5 শব্দের ছোট্ট কথাটি জানি, নেচার হ্যাজ এনাফ ফর এভরিবডিজ নিড। এভরিবডিজ নিড, কারুরই কম পড়বে না, কিন্তু কেমন করে? আমি আবার শেষ করবার আগে ওই সাহিত্যের জায়গাটাতেই ফিরে আসব। আমরা সংকটের মধ্যে এসে দাঁড়িয়ে পরিত্রাণের উপায় খুঁজছি। আমরা চোরাবালির গল্প শুনেছি। চোরাবালিতে যে পড়ে যায়, সে যত বেশি ওঠবার জন্য হাঁকপাক করে, তত সে ডুবে যেতে থাকে। সংকটের মাঝখানে দাঁড়িয়ে আমি ওই সংকটের উপায়গুলি দিয়েই রক্ষা পাবার যত চেষ্টা করব, তত আমার ধ্বংস আরও তীব্র হয়ে উঠবে। তাহলে আমাকে শান্তভাবে ফিরে যেতে হবে সেইখানে যেখানে রক্ষা করার ভাবনা ছিল। এই প্রকৃতির যে সৌন্দর্য, যা মানুষ শুধুমাত্র জন্মেছে বলে উত্তরাধিকার সূত্রে পেয়েছে, এই যে বিপুল সৌন্দর্য, যা সে তার সমস্ত ইন্দ্রিয় বা জ্ঞানেন্দ্রিয় দিয়েও দেখে শেষ করতে পারবে না, সেই ভালোবাসার কথা কোথায় বলা আছে? জলকে ভালোবাসা দিয়ে
এই সমাজ তৈরি হয়েছিল। আমরা এই সভ্যতাকে নদীমাতৃক সভ্যতা বলি, আমরা এই সভ্যতাকে জল কেন্দ্রিক সভ্যতা বলি। কাউকে ছোট করা হয় না, স্থিতিকে না, বায়ুকে না, সূর্যকে না, আকাশকে না, কিন্তু তবু জল কেন্দ্রিক সভ্যতা বলা হয়, নদী মাতা এই সভ্যতার। কেন? কেননা নদী তো ক্রমাগত প্রবাহিত হচ্ছেন, জলে, অন্তরিক্ষে, আবার স্থলে, আবার সেখান থেকে জলে, অন্তরিক্ষে, স্থলে। এই যে ভালোবাসার বোধ, একে নষ্ট না করে রক্ষা করা। সারা ভারতবর্ষ যেখানে যেমন জল পেয়েছে, যেখানে যেমন ভূমিরূপ পেয়েছে, সেখানে সেই রকমভাবে বাস করেছে। যেখানে বছরে 1700 মিলিমিটার বৃষ্টি পড়ে, সেই চেরাপুঞ্জির কাছাকাছি জায়গায়, সেই মৌসিন গ্রামের কাছাকাছি জায়গায় মানুষ সেই রকম বাড়ি তৈরি করেছে, মানুষ সেরকম সামাজিক রীতিনীতি তৈরি করেছে। সেইভাবে তারা নিজেদের বৃষ্টির ঝরে পড়া জলকে রক্ষা করে তাই দিয়ে নিজেদের প্রয়োজন মিটিয়েছেন। লাদাখের মতো জায়গায়, যেখানে বৃষ্টি পড়ে না, ঘরের ছাদগুলো সমান, জল ঢেলে পড়ে যাওয়ার কোনো দরকার হয় না, সেখানে যে জনবসতি আছে বহুকাল ধরে, তার থেকেই তো প্রমাণ হয় যে ওখানে জল আছে। জল না থাকলে তো কোনো জনবসতি তৈরি হয় না। কিন্তু কি যত্নে তারা সেই জলটুকুকে রক্ষা করতেন, কত সংযমে, কত ভালোবাসায়, নিজেদের পারস্পরিক কি সমঝোতা দিয়ে। পশ্চিম রাজস্থানে, যেখানে 3 বছর 4 বছরে 130 মিলিমিটার বৃষ্টি পড়ে, যেখানে হঠাৎ করে আকাশ থেকে ঝমঝম করে বৃষ্টি পড়তে দেখলে 5 বছর 4 বছরের বাচ্চারা ছুটে ঘরে পালিয়ে যেত আকাশটা ভেঙে পড়ছে ভেবে, সেই পশ্চিম রাজস্থানে থর মরুভূমির কিনারায় কিনারেও কিন্তু ছোট ছোট গ্রাম আছে, ওরা বলেন ঢাঁড়ি। একটি জলের উৎস, 2টি জলের উৎস যেখানে আছে, যে কটা পরিবারের সেই জলের উৎসে কাজ চলে যায়, কোথাও 7 ঘর, কোথাও 5 ঘর, কোথাও 11 ঘর মানুষ বাস করেন, সেই সব গ্রাম কিন্তু 600 বছর 700 বছরের পুরনো গ্রাম। এবং তাদের যদি সেখান থেকে সরিয়ে আনার কথা বলা হয় যে চলো প্রচুর বৃষ্টি পড়ছে, বড় বড় নদী আছে, এমন জায়গায় যাবে, তারা কিন্তু আসবেন না, কেন তারা ওখানে অভ্যস্ত, তারা ওখানেই নিজেদের সংস্কৃতি তৈরি করেছেন। আমরাও যদি এখনো প্রকৃতির কাছে নম্র হই, আমার প্রাচীন যে জ্ঞান, এই সমাজের অনেক দোষ, অনেক ত্রুটি, অনেক অসাম্য মধ্যেও নিহিত থাকা প্রকৃতিকে বুঝবার যে পরম চেষ্টা, তাকে কাজে লাগিয়ে তার আশ্রয়ে বাস করে বেঁচে থাকার যে জ্ঞান, সেইখানে যদি আবার মন দিয়ে খুঁজে দেখি, তাহলে আমাদেরও উপায় হবে, নিশ্চয়ই হবে। আমার বারবার মনে পড়ে জলের সাহিত্যের কথা বললে যে ছোট্ট বইটির কথা, সেটি জল সম্পর্কে লেখা হয়নি, কিন্তু সহজ পাঠ বলে যে এতটুকু ছোট্ট একটি বই রবীন্দ্রনাথ লিখেছিলেন, বিশেষ করে তার প্রথম আর দ্বিতীয় খণ্ড, যেটা নিজে হাতে লিখছিলেন অতখানি বয়সে, অত অসুস্থ শরীরে, অত প্রচণ্ড ব্যস্ততার মধ্যে। সমস্ত বইটি না মনে হয় পড়লে, একটু মন দিয়ে পড়লে যেন মনটা স্যাঁতস্যাঁতে হয়ে যায়, এত সজলতা আছে ওই বইয়ের মধ্যে। তাতে শুধুই যে পাড়ার ছায়ার ঘোমটা মুখেটা নিয়ে আছে আমাদের পাড়াখানি দিঘিতার মাঝখানটিতে, কিংবা কচু পাতা থেকে টুপ টুপ করে হিম পড়ে, ঘাস ভিজে, পা ভিজে যায়, সেইটুকু জল না, শুধুমাত্র আমাদের প্রায় মন্ত্র উচ্চারণের মতো আমাদের ছোট নদী নয়। সমস্ত রবীন্দ্র সাহিত্য আমার মনে হয় ওই সজলতার উপরে দাঁড়িয়ে আছে। ওই সজলতাকে স্পর্শ করা যায়, যেখানে সৌন্দর্য, সেই সৌন্দর্যের প্রতি নম্রতা আর ভালোবাসা থাকে। যদি সেখানে আমরা যেতে পারি, এইটুকুই নিবেদন।